আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আজকে ইন্টারভিউ দিয়েছে টিএফআ টিভিতে। সেখানেতে কি বলেছেন সে বিষয়টা আজকে আপনারা জানতে পারবেন। প্রায় 2 ঘন্টারও অধিক তাকে প্রশ্ন করা হয়েছে এবং তিনি অনেক বিষয় নিয়েই কথা বলেছেন। ইমিগ্রেশন নিয়ে হোক, ফ্যামিলিয়াল, ফ্রান্সের কাজ, রিটায়ার্ড, ফ্রান্সের যে জেলখানার অবস্থান, অনেক বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। সে সকল বিষয় আপনারা অবশ্যই জানতে পারবেন। লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে এবং যাতে করে সবাই বুঝতে পারে। আপনারা বুঝতে পারছেন 2 ঘন্টারও অধিক একটা ইন্টারভিউ, যেখানে কিনা শুধুমাত্র যে সাংবাদিক প্রশ্ন করেছে তেমনটা না, সাংবাদিকের বাহিরেও অনেকেই প্রশ্ন করেছিল তাকে, যেই প্রশ্নগুলোর উত্তর তিনি দিয়েছেন। যেখানে কিনা আপনারা অনেকে হয়তোবা দেখেছেন। প্রথমত তিনি কথা বলেছেন ইউক্রেনের যুদ্ধ যেটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে। ইউক্রেনের যুদ্ধ নিয়ে তিনি বলেছেন ফ্রান্সের অবস্থাটা আগের মতোই রয়েছে। ফ্রান্স ইউক্রেনকে সাপোর্ট করেছিল, এখনো করছে, কিন্তু অন্যদিকে রাশিয়াকে তারা অবশ্যই স্যাংশনে রাখবে, যাতে করে রাশিয়া যেটা করছে সেটা গ্রহণযোগ্য না। এবং অবশ্যই ফ্রান্স এটাও চায় না যাতে করে বিশ্বের মধ্যে একটা যুদ্ধ লেগে যাক, এটাও কখনো তারা চায় না। সাথে করে তিনি তাকে বলা হয়েছিল না বা জিজ্ঞাসা করা হয়েছিল না যে নিউক্লিয়ার বোমের বিষয়টা নিয়ে, কিন্তু তিনি এটাও উল্লেখ করেছেন ইউরোপের ইউনিয়নের যদি কোনো দেশ এই নিউক্লিয়ার বোম তারা চায় এবং তাদের যদি ক্যাপাসিটি থাকে, তো সেক্ষেত্রে এটা অবশ্যই তারাও এটা করতে পারবে, এমনটা তিনি উল্লেখ করেছেন। অন্যদিকে তাকে প্রশ্ন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা নিয়েও, আমেরিকার পজিশন নিয়েও। তিনি উল্লেখ করেছেন যে আমেরিকার যে ইন্টারেস্ট ওটা তারা বুঝতে পেরেছে, আমেরিকার আর ইউরোপের সাথে তেমনটা ইন্টারেস্ট খুঁজে পাচ্ছে না, এবং এই জিনিসটা তারা প্রায় 15 বছর আগে থেকেই এমনটা বুঝতে পেরেছে। কিন্তু তার পরবর্তীতেও তিনি উল্লেখ করেছেন যদি কোনো ধরনের কর্পোরেশন তারা করতে চায় এখানে ইউরোপের সাথে বা ফ্রান্সের সাথে, তো সেক্ষেত্রে অবশ্যই তারা এটা কাজ করবে, কিন্তু অবশ্যই ইউরোপ ইউনিয়নকেও এবং ফ্রান্সকেও ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে হবে, যাতে করে অন্য কিছু চিন্তা ভাবনা তারা করতে পারে। শুধুমাত্র আমেরিকা নিয়েও বসে থাকলেও হবে না, এটাই তিনি বোঝাতে চেয়েছে। লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। তার পরবর্তীতে তাকে প্রশ্ন করা হয়েছিল গাজার যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনটার উল্লেখ করেও। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল গাজায় যেটা হচ্ছে তিনি এটাকে জেনোসাইড হিসাবে মানে কিনা। তাকে কয়েকবার প্রশ্ন করা হয়েছে, 3-4বার প্রশ্ন করা হয়েছিল যে সরাসরি উত্তর দেওয়ার জন্য, কিন্তু তিনি এড়িয়ে গিয়েছে এই প্রশ্নের উত্তর। তিনি বলেছেন এবং তিনি জেনোসাইড যে ওয়ার্ডটা সেটাও তিনি উল্লেখ করেনি। তিনি বলেছেন যে গাজায় যেটা হচ্ছে এটা অবশ্যই কখনোই গ্রহণযোগ্য না। অনাবাবিক ভাবে নির্মমভাবে হত্যা করছে নেতানিয়াহুর যারা সোলজাররা, এবং কখনোই এটাকে তিনি সাপোর্ট করেনি। এবং যখন তিনি গিয়েছিলেন গাজার ওখানেতে, তখনও তিনি দেখতে পেরেছেন যে বিশ্বের মানুষ সাহায্য করতে যাচ্ছে গাজার মানুষদেরকে, কিন্তু তারা সাহায্যগুলো করতে পারতেছে না। হিউম্যানিটেরিয়ান যে এড সাহায্যগুলো রয়েছে সেই সাহায্যগুলো ঢুকতে পারতেছে না অনেক সময়টাতে। সাথে করে তিনি এটাও উল্লেখ করেছেন, তিনি এটাও বলেছেন যে হামাস তাদেরকেও অবশ্যই অস্ত্রহীন করে তুলতে হবে, যাতে করে তারাও আর না এগোতে পারে বা না কোনো কিছু করতে পারে, এবং অবশ্যই এই দুই দেশের সাথে যাতে করে সংযুক্ত হতে পারে, যাতে করে একসাথে কাজ করতে পারে, সেই বিষয়টা নিয়েও তিনি উল্লেখ করেছেন। এখন আসি ফ্রান্সের যে বিষয়টা নিয়ে। আর তিনি ইন্টারন্যাশনাল বিষয় নিয়েও বলেছেন, ফ্রান্সের বিষয় নিয়ে আরও তিনি বলেছেন। দুঃখিত। তাকে প্রশ্ন করা হয়েছে ফ্রান্সের কাজের অবস্থানটা কি, তিনি কি মনে করেন। তাকে প্রথমত প্রশ্ন করেছিল আর্সেলাল মিতাল যে ইন্ডাস্ট্রিজ রয়েছে ফ্রান্সেতে সেই বিষয়টা নিয়ে। তাকে যখন এই প্রশ্নগুলো করা হয়, তিনি বলেছেন যে প্রথমত তিনি চায় না আর্সেলাল মিতালকে ফ্রান্সের একটা কোম্পানি হিসাবে ফ্রান্সের করার জন্যতে। তিনি বলেছেন অবশ্যই তারা চায় যাতে করে ইন্ডাস্ট্রিগুলো ফ্রান্সে থাকুক, যাতে করে যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেটা আরো যাতে ডেভেলপ করতে পারে, এবং ফ্রান্সে যাতে করে আরো কাজ বাড়াতে পারে, এবং যাতে করে অন্যদিকে কোনো ক্ষতিও না হয় সেই জিনিসটাও তিনি চাচ্ছে। এবং এই প্রশ্নগুলো করেছেন তিনি হলো ফ্রান্সের যে সিজিটি রয়েছে, সিজিটির যে সেক্রেটারি রয়েছে সোফি বিনে, তিনি প্রশ্নগুলো করেছেন।
আপনারা যদি দেখতেন ইন্টারভিউটা যখন কিনা প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে, প্রশ্নগুলো পাল্টা উত্তর ডিবেটের মতো হয়ে গেছিল, এমনটা হয়ে গেছিল। এবং এমানুয়েল মাক্রোকে যে সকল আর্গুমেন্ট গুলো দেওয়া হয়েছে, সোফি বিনে দিয়েছেন, এমানুয়েল মাক্রো কিন্তু বেশি উত্তর দিতে পারেনি তার প্রশ্নের উত্তর। এবং দেখা গিয়েছে যে এমানুয়েল মাক্রো আসার পরে যেটা কিনা তিনি বলেছিলেন, তার ইস্তিহারেতে বলেছিলেন আরো বেশি কর্মস্থল করতে পারবে, আরো বেশি কাজের ফ্যাসিলিটিস দিতে পারবে মানুষকে, কিন্তু সেটা তিনি দিতে পারেনি। এবং এটাই সিজিটির যে সেক্রেটারি রয়েছে সোফি ভিনে, তিনি এটা দেখাতে এবং বোঝাতে সক্ষম হয়েছে। শুধুমাত্র তারা এমনি প্রশ্ন করেনি, ওখানেতে গ্রাফিকের মাধ্যমেও উল্লেখ করেছে ফ্রান্সের বিষয়টা নিয়ে। এবং তাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল, সেটা হলো রিটায়ার্ডের বিষয়টা নিয়ে। ফ্রান্সের রিটায়ার্ডের বয়সটা কিন্তু এখন 64 বছর, আগে কিন্তু 62 বছর 2 বছর বাড়ানো হয়েছে। যখন কিনা এই 64 বছরে নেওয়া হয়েছে, তখন কিন্তু ফ্রান্সের পার্লামেন্ট থেকেও এটা রাজি ছিল না। এর কারণেতে তখনকার প্রাইম মিনিস্টার এলিজাবেথ বর্ন, তিনি ফ্রান্সের যে ধারা নাম্বার 49.3 সেটার মাধ্যমেতে এটাকে জোরপূর্বকভাবে পাশ করে নিয়ে যায়। এবং এই পয়েন্টটা বারবার করে বলেছে যে আপনারা এটা ভোট দিয়ে পাশ করেননি, এটা জোরপূর্বক ভাবে পাশ করে নিয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে জনগণের কথা আপনারা না শুনে এই জিনিসটা করেছেন, যেটা কিনা এখন আবার পুনরায় যেহেতু প্রশ্ন উঠছে, তো সেই ক্ষেত্রে জনগণের আবার কথা শুনবে কিনা, গণভোটের আয়োজন করবে কিনা। তিনি তখন বলেছেন যে না, 2023 সালেতেও তিনি এই গণভোটের জন্য একমত ছিলেন না, এখনো তিনি একমত না বলে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন 64 বছর করা হয়েছে, এটার মাধ্যমেতে তিনি চাচ্ছে যে 17 মিলিয়ন ইউরো এটা থেকে তারা সেভ করতে পারবে। তাকে এটাও বলা হয়েছে যে আপনারা যে 64 বছর করেছেন, অন্য সকল ইউরোপের অন্য সকল দেশ তারা কিন্তু এটা নিচে আছে, কিন্তু তার পরবর্তীতেও অনেক ভালো করছে, অনেক ভালো অর্থনৈতিকভাবেও রয়েছে। তিনি তখন বলেছেন যে তারা 15 বছর আগে থেকে এই ধরনের সিস্টেম করেছে, এই ধরনের পরিকল্পনা করেছে, কিন্তু রিয়েলিটিটা ভিন্ন। তারা হলো নতুন যখন রিফর্মটা করেছে সেটার উপরে ভিত্তি করে তারা কাজ করেছে। স্পেনের উদাহরণটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এরকম হয়েছে। এবং তাকে এটাও বলা হয়েছে যে আপনি আপনি যেটা করছেন এবং আপনার সরকার যেটা করেছে, এটা জনগণের কথা না শুনে এরকম করাটা ঠিক হচ্ছে না। এবং যখন কিনা ফ্রান্সের ট্রেড ইউনিয়নগুলোকে একত্রিত করা হয়েছিল, তারাও ট্রেড ইউনিয়নের মধ্যে থেকেও কিন্তু একত্রিত ছিল না তারা। এখন এমানুয়েল মাক্রো এটার উত্তরে বলেছেন, এখন ফ্রান্সের প্রাইম মিনিস্টার ফ্রান্সোয়া বাইহু, তিনি পুনরায় আবার কিছু ট্রেড ইউনিয়নকে একত্রিত করে এটাকে পুনরায় কিভাবে কাজ করা যায় সেই জিনিসটা আবার তিনি তারা আবার কাজ করবে। কিন্তু এটা কতদিন লাগবে, এটাও কিন্তু একটা প্রশ্নর হয়ে দাঁড়িয়েছে। এবং একটা ব্যক্তি যে কিনা অনেক কঠিন কাজ করে থাকে, 64 বছর কিভাবে কাজ করবে সেই জিনিসটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। কারণ 62 বছর বা 60 বছর এবং 2017 বা 18 সালেতে যখন কিনা তিনি নির্বাচিত হয় এমানুয়েল মাক্রো, তিনিও কিন্তু এটার বিপক্ষে বলেছিলেন। তিনি বলেছিলেন রিটায়ার্ডের বয়সটা তিনি কখনোই আর বাড়াবেন না। তার কথার যে পরিবর্তন করেছে সেই জিনিসটাও তাকে বলা হয়েছে। আসলে আজকের যে ইন্টারভিউটা ছিল সেটা দেখার মতো ছিল, কারণ হলো বেশিরভাগ সংখ্যকই দেখা গিয়েছে যে এমানুয়েল মাক্রোকে অ্যাটাক করে কথা বলেছেন, কেউ ছাড় দিয়ে কথা বলেনি। তারপরে তারপরের যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে সেটা হলো ফ্রান্সের যে উদ্যোগগুলো, যে বলা হয় যে সাম্পলিফাই করতেছে, সহজ করে দিচ্ছে পদ্ধতিগুলো বা নিয়ম কানুনগুলো। এটার ক্ষেত্রে একজন ব্যক্তি রেস্টুরেন্টে কাজ করে থাকেন তিনি, তো সেই ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন ফ্রান্সের এমন এমন নিয়ম করা হয়েছে যেগুলো কিনা তার ক্ষেত্রেও পড়ে না, কিন্তু তিনি চিঠি পেয়ে গেছেন, তাকেও ওটার উপরে ভিত্তি করে টাকা দিতে হচ্ছে। ওই টাকাটা কোথায় যাচ্ছে? তো সেই ক্ষেত্রে ওই টাকাটা কোথায় যাচ্ছে সেই জিনিসটা দেখাতে হবে। কারণ কি, একটু পরেই বলবো। কারণ হলো ফ্রান্সের যে ঋণটা রয়েছে, এমানুয়েল মাক্রো আসার পরে ফ্রান্সের যতগুলো প্রেসিডেন্ট এসেছে সব থেকে বেশি ঋণ করেছে এমানুয়েল মাক্রো। আপনারা বিশ্বাস করতে পারবেন না, যতগুলো ঋণ তিনি করেছেন ইউরোপের মধ্যেও দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে অনেকটাই বেশি ঋণ করেছে। এবং
-5.8% ঋণ করেছে দ্বিতীয়বার যখন নির্বাচন হয় তখন থেকে। তো সাম্পলিফিকেশনের ক্ষেত্রে তিনি বলেছেন যে সব উদ্যোগগুলো যাতে করে তাড়াতাড়ি হয় সেই জিনিসগুলোর জন্যে তিনি উদ্যোগগুলো নিয়েছে। ওটা ইমিগ্রেশনের ক্ষেত্রেও দেখতে পারবেন, আপনারা যারা কিনা এখানে কোম্পানির মালিকগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও দেখতে পারবেন, অন্য ক্ষেত্রেও কিন্তু সেম। যে সকল জিনিস অনলাইন সিস্টেম করছে বা করার চেষ্টা করছে সেগুলোতেও কিন্তু সমস্যা দেখা দিয়েছে। এই জিনিসটাও উল্লেখ করা হয়েছে যে আপনি সহজ করতে গিয়ে আরো বেশি কঠিন করে ফেলেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, তিনি এটাও স্বীকার করছে, কারণ ইমানুয়েল ম্যাক্রো আসার পরে থেকে 8 বছরে থেকে এখন পর্যন্ত দেখা গিয়েছে আপনার কাজের যে কদ্দু থাবায় যেটা রয়েছে সেখানে আরো বেশি নিয়মকানুন ঢোকানো হয়েছে, অন্য সকল সেক্টরেতেও আরো বেশি নিয়মকানুন ঢোকানো হয়েছে। তো এই সকল নিয়ম কানুন করা হয়েছে এবং সাথে করে দেখা যায় যে নর্ম হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে, আরো বেশি জীবনটাকে কঠিন করে তুলেছে। ওটা সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে, কোম্পানির মালিকদের ক্ষেত্রে, এখানে যারা কিনা আশ্রয় প্রার্থী হিসাবে আছে তাদের ক্ষেত্রেও এমনটাও দেখা গিয়েছে। এবং তিনি একটা জিনিস স্বীকার করেছে বা উল্লেখ করেছেন এই ক্ষেত্রে, তিনি বলেছেন কার্তো ভিতাল এবং সাথে করে যে ফ্রান্সের আইডেন্টিটি যে কার্ড রয়েছে ওটাকে তিনি একটা কার্ড বানাবেন, যেটা কিনা বেলজিয়ামে ইতিমধ্যে চালু হয়ে গেছে। এবং যে ব্যক্তি তিনি প্রশ্ন করেছিলেন তিনি এটা বেলজিয়ামের উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যদি কিনা এটা ভালো হয় মানুষের জন্য তিনি এটা করতে রাজি আছে, কিন্তু তার শুধুমাত্র আর 2 বছর বাকি আছে। এই 2 বছরে করবে কিনা সেটাও একটা প্রশ্ন রয়েছে। এখন আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে, যে ফ্রান্সের যে ঋণ যেটা রয়েছে সেই বিষয়টা এবং বাজেট নিয়ে। তিনি বলেছেন যে অনেক কিছু করা যায় কিন্তু বাজেটে তারা পাচ্ছে না, কিন্তু বাজেট তো অন্য দিক থেকে মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে, তাহলে ওটা কোথায় যাচ্ছে? তিনি বলেছেন যে ওই অর্থটা যারা কিনা কাজ করছে তাদের যে একটা পার্সেন্ট নেওয়া হয় সেটা দিয়ে যারা রিটায়ারে যাচ্ছে তাদেরকে ওই রিটায়ারে পেনশনটা দেওয়া হচ্ছে। আর তার পরবর্তীতেও দেখা যাচ্ছে ফ্রান্সের ঋণের পরিমাণটা যেভাবে বললাম -5.8% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবং সাথে করে অন্য সকল ইউরোপের দেশের তুলনায় ফ্রান্সের ঋণের পরিমাণটা আরো বেশি। এবং জ্যাক শিরাক থেকে শুরু করে ফ্রান্সোয়া অলন্দ, নিকোলাস সার্কোজি, অন্য সকল যে প্রেসিডেন্ট হয়েছিল আস্তে আস্তে দিনে দিনে দেখা যাচ্ছে ঋণের পরিমাণটা বেড়েই চলেছেন। তিনি এটাও বলেছেন যে ফ্রান্সের ক্রাইসিস যে করোনা ভাইরাস এসেছিল, তিনি বলবে যে করোনা ভাইরাসের কারণে ঋণের পরিমাণটা বেড়ে গেছে, এটা উদাহরণ দিলে হবে না, কারণ ইউরোপের অন্য সকল দেশও করোনা ভাইরাসের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। তো সেক্ষেত্রে তাদেরও তো একই সমস্যা থাকার কথা। তাহলে অন্য সকল দেশে ঋণ যদি না হয় তাহলে ফ্রান্স কেন হয়েছে? তিনি বলেছেন ফ্রান্সের যারা কিনা কাজ করতো তাদের কাজ যে সমাজ পার্সিয়াল দেওয়া হয়েছে, অন্য সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তো এই সকল কারণেতে তার ঋণের পরিমাণটা বেড়ে গিয়েছে, এমনটা তিনি উল্লেখ করেছেন। সাথে করে তিনি এটাও বলেছেন ফ্রান্সের যারা কিনা এখানেতে সরকারি কাজ করে থাকে বা আর্মিতে কাজ করে, এখানকার শিক্ষক যারা রয়েছেন বা এখানে নার্স বা ডাক্তার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো নড়চড় করবে না, তাদের আরো ভালো সুবিধা দেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন। সেক্ষেত্রে আরেকটা সমাধানও দিয়েছেন। যে মহিলাটা প্রশ্ন করেছিলেন তিনি বলেছেন তাহলে আপনি কি কারণে যারা কিনা এখানে বেশি অর্থ রয়েছে যাদের, বা যারা কিনা এখানে থেকে বেশি ধনী রয়েছে তাদেরকে আরো ট্যাক্স কেন দেন না? সুপ্রিয়া এরিতাস যাদের রয়েছে তাদেরকেও কি কারণে আপনার ট্যাক্স বাড়ান না? সেক্ষেত্রে তিনি কিন্তু উত্তর দিতে পারেননি, কারণ এখানে ফ্রান্সে অনেক ব্যক্তি রয়েছে যারা কিনা দেখা যায় যে তাদের অর্থের পরিমাণ বহু, কিন্তু ইনকাম ট্যাক্সটা কম দিচ্ছে, তারা অনেকভাবে তাদের ইনকাম ট্যাক্সটা তারা কমিয়ে নিয়ে থাকে। এখন আসি যে ফ্রান্সের যে দুর্নীতি হয়ে থাকে দেলাঙ্কস, সেই সকল বিষয়ে যে বা ফ্রান্সের যে মাদক দ্রব্য পাচার করা হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে তাকে তিনি বলেছেন ফ্রান্সের নতুন একটা নিয়ম করতে যাচ্ছে, সেটার উপরে ভিত্তি করে যারা কিনা এই মাদকদ্রব্যর পাচার করে থাকে বা এখানে বিজনেস করে বা সেবন করে থাকে তাদের জন্য একটা নিয়ম করতে যাচ্ছে। এবং সাথে করে ফ্রান্সের যারা কিনা মিউনিসিপ্যালিটির, তার মানে ইউনিয়ন পরিষদের যে পুলিশগুলো রয়েছে সেই সকল পুলিশকেও আরো বেশি ক্ষমতা দিবে
এবং যারা কিনা ন্যাশনাল পুলিশ হিসাবে কাজ করে তাদের মতো ক্ষমতা দেবে অনেক ক্ষেত্রে, কিন্তু তাদেরকেও ফকীহ যারা রয়েছে ম্যাজিস্ট্রেট তাদের আওতাতে থাকতে হবে। কিন্তু তা না হলে পরে আরো বেশি ক্ষমতা তাদেরও দেওয়া হবে। যে সকল কাজ আগে তারা করতে পারতো না পুলিশ, ইউনিয়ন পরিষদের পুলিশ, তারা এখন করতে পারবে, খুব শীঘ্র থেকেই করতে পারবে। তারপর তাকে আরেকজন প্রশ্ন করেছিলেন, ফ্রান্সের একজন বিখ্যাত মেয়র এসেছিলেন যার নাম রোবেয়ার মেনার। তিনি কিন্তু তাকে নিয়ে কিন্তু এই কয়েকদিন আগে একটা জিনিস আমি বলেছিলাম, এই মেয়র তিনি অনিয়মিত ব্যক্তিকে বিয়ে পড়াতে রাজি হয়েছিল না, এর কারণেতে তাকে কোর্টেও যেতে হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো নির্বাচিত হয় প্রথমবারের জন্য, তিনি বলেছিলেন ফ্রান্সে আরো 15,000-এরও বেশি জেলখানাতে সিট বানাবে, কিন্তু 8 বছরেতে শুধুমাত্র তিনি 5,000 সিট বানাতে পেরেছে। তো বলেছে, তাহলে 8 বছরে আপনি শুধুমাত্র 5,000 বানিয়েছেন, আরগুলো কেন বানাননি? তিনি তখন বলেছেন যে তিনি চেষ্টা করছে কিন্তু তিনি সক্ষম হচ্ছে না। আর সাথে করে তিনি এটাও বলেছেন যে খুব শীঘ্রই আরো 5,000 এক্সট্রা সিট বানানোর কথা তিনি পরিকল্পনা করছে, চিন্তা ভাবনা করেছেন। এবং রোবেয়ার মেনার যে কিনা কঠোর কঠোর ডানপন্থী, তিনি এটাও বলেছেন এত সকল এখানেতে ক্রাইম করছে যারা কিনা ছোটখাটো এখানেতে ক্রাইম করে থাকে, তাদেরকেও কি কারণে জেলখানাতে পাঠানো হয় না? তাহলে অনেক দেশ রয়েছে, উদাহরণ দেশের হোল্যান্ডে অনেক জেলখানা রয়েছে যেগুলো কিনা এখনো খালি রয়েছে। তাহলে কি কারণে সেইখানকার প্লেস গুলো ভাড়া নেওয়া হয় না? ফ্রান্সের যারা দুর্নীতি করে থাকে তাদেরকে হোল্যান্ডে বা অন্য যে সকল দেশ রয়েছে যারা কিনা ভাড়া দিয়ে থাকে সেখানে কেন পাঠানো হয় না? এমানুয়েল মাক্রো তিনি এটাও বলেছেন। তিনি তারপরে উত্তর দিয়েছেন যে হ্যাঁ, প্রয়োজন হলে তিনি এটা নিয়েও চিন্তা ভাবনা করবে। ইতিমধ্যে তার সরকার এটা নিয়েও চিন্তা ভাবনা করছে। তার মানে এই জিনিসগুলো, এবং সাথে করে তিনি এটাও বলেছেন তার যে এখন জাস্টিস মন্ত্রী রয়েছে জেহাদ আমানা, তিনি কি করতে চাচ্ছে? তিনি করতে চাচ্ছে যে সকল ব্যক্তিরা ডিটেনশন সেন্টার রয়েছে তারা যদি ডাক্তারের কাছে যেতে হয় বা তাদের যদি অন্য কোনো খরচ থেকে থাকে, তো সেই খরচগুলো সরকার আর বহন করবে না, করবে হলো যে অপরাধী তিনি বহন করতে হবে, তাকে বহন করতে হবে। এই নিয়মটা পাশ করানোর পরিকল্পনা তারা করছে। ইতিমধ্যে সেনেটরের সামনে পেশ করা হয়েছে এই নিয়মটা, এবং এমানুয়েল মাক্রো এটাকেও সাপোর্ট করছে, তিনি বলেছেন। তার পরবর্তীতে তাকে প্রশ্ন করা হয়েছে অবশ্যই ইমিগ্রেশন নিয়ে, তারপরে হুকুক ফ্যামিলিয়াল নিয়ে, এগুলো নিয়েও বলেছেন, সেগুলো বলবো। তাকে প্রশ্ন করা হয়েছিল ফ্রান্সের যারা ইসলাম মুসলিমরা যে মাথায় কাপড় পরে স্পোর্ট করে থাকে, খেলাধুলা করে থাকে, তো তাদেরকে যে বাধা দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে তিনি বলেছেন এই বিষয়টা নিয়ে তিনি কোনো কিছুই বলতে পারবে না। কারণ হলো এটা টোটালি যে অলিম্পিক গেমস হয়ে থাকে, তাদের যে চার্টার রয়েছে, তাদের যে নিয়মকানুন রয়েছে, সেটার উপর ভিত্তি করে কোনো ব্যক্তি কোনো ধর্মীয় কোনো চিহ্ন পরে যেতে পারবে না। তো সেক্ষেত্রে এটাতে তুমি কোনো কিছু করতে পারবে না। এবং অন্য সকল যারা কিনা ফেডারেশনে কাজ করে থাকে বা ট্রেন করে থাকে বা খেলে থাকে, সেই ফেডারেশনের যে নিয়মটা রয়েছে সেটার উপর ভিত্তি করেই সবাইকে কাজ করতে হবে। এটার জন্য তিনি পরিষ্কার কোনো উত্তর দেননি। আরেকটা প্রশ্ন যেটা কিনা খুব মর্মান্তিক প্রশ্ন, সেটা হলো যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার জীবনটা দিয়ে দিতে চায় বা নিয়ে নিতে বলে, তাহলে এটা পারবে কিনা? আপনারা জানি আপনারা জানেন কিনা জানি না, সেটা হলো ফ্রান্সের ইতিমধ্যে একটা নিয়মকে পাশ করানো হচ্ছে, যাতে করে যে সকল ব্যক্তিরা অসুস্থ রয়েছে তারা যদি চায় ইচ্ছাপূর্বক ভাবে যে তাদের জীবনটা থামিয়ে দেওয়া হোক, তো সেক্ষেত্রে এটা যাতে করতে পারে। এটা নিয়েও প্রশ্ন করেছিলেন একজন ব্যক্তি, যে কিনা সাংবাদিক, তাকে লিখতে হয় এবং তার পরবর্তীতে যে লাউড স্পিকারের মাধ্যমে তার কথাগুলো তিনি বলে থাকে। তিনি নিজে কথা আর বলতে পারে না। তিনি 2017 সাল থেকে তিনি এই রোগেতে ভুগছেন। তিনি চাচ্ছে তার জীবনটা আর না রাখার জন্য। তো এমানুয়েল মাক্রোকে প্রশ্ন করেছেন তিনি কি এটার পক্ষে নাকি বিপক্ষে। তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে চায় তার ডিগনিটিটা নিয়ে, তো সেক্ষেত্রে এটা যাতে অ্যাকসেপ্ট করা হয় এবং এই নিয়মটা যাতে খুব শীঘ্রই নিয়ে পার্লামেন্টে ওঠানো হয় এবং এটাকে যাতে
যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তা না হলে এমানুয়েল ম্যাক্রো এটার পক্ষে। আসলে উপরালা সবাইকে জীবন দিয়েছেন, কখন নিবেন আমার কাছে মনে হয় তারই হাতেই দিয়ে দেওয়া দরকার। তো সেক্ষেত্রে এটা নিয়ে নিয়ম যদি করা হয় বা পাশ করানো হয় তাহলে অন্য ধরনের হয়ে যাবে। আরো নিয়ে প্রশ্ন করা হয়েছে, যেরকম বলা হয়েছিল যে গণভোটের কথা আপনারা শুনছেন, যেটা আয়োজন করতে গেলে প্রায় 1 থেকে 200 মিলিয়ন ইউরো খরচ হয়ে থাকে সাধারণত। এটা নিয়ে তিনি সাংবাদিকটাকে চয়েস দিয়েছিল যে এটা তিনি আয়োজন করতে চাচ্ছে কিনা। তিনিও বলেছেন খুব শীঘ্রই এটা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে এই গণভোটের আয়োজনটা করবেন। তিনি হয়তো বা ফ্রান্সের ইনস্টিটিউশন নিয়ে কাজ করবে, তা নাহলে অর্থনীতি, তা নাহলে সামাজিক, বা তা নাহলে এখানে যে বাচ্চারা যে সোশ্যাল নেটওয়ার্কে অনেকটাই আহ, আকৃষ্ট হয়ে পড়েছে এবং এখানেতে অ্যাডিক্টেড হয়ে গেছে, তো এই বিষয়টা নিয়েও হতে পারে। এবং তিনি এটাও বলেছেন ফ্রান্সের বাচ্চারা যারা কিনা নিরাপদে থাকার কথা, যাদের হাতে কিনা অনেক কিছুই পৌঁছে যাচ্ছে, তাদের অল্প বয়স, কিন্তু তার পরবর্তীতেও এই সোশ্যাল মিডিয়ার কারণেতে সোশ্যাল মিডিয়াটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়টা নিয়েও তিনি তার সরকার কাজ করবে বলে তিনি জানিয়েছেন। তার পরবর্তীতে ফ্রান্সের মানুষ যে বেশি হেলদি হয়ে যাচ্ছে, তো ওই বিষয়টা নিয়েও একজন ইউটিউবার প্রশ্ন করেছিলেন, তুবো ইনশাদ। তিনি বলেছেন যে এই বিষয়টা নিয়ে তার কি বলার আছে বা তার সরকার তিনি কি করছেন। তিনি বলেছেন যে ইতিমধ্যে বাচ্চা যারা আছে তারা যে হেলদি হয়ে যাচ্ছে তাদের জন্য স্কুল থেকে প্রতি সপ্তাহে 2 ঘন্টা স্পোর্ট করানো হয়, কিন্তু এটা পর্যাপ্ত মানের না। তিনি এটা স্বীকার করেছেন, কিন্তু তার পরবর্তীতেও এটাকে কন্টিনিউয়াসলি করতে হবে এবং অন্য সকল চিন্তা ভাবনাও তিনি করছেন। যেভাবে বলছিলাম তার কাছে অনেক প্রশ্নেরই উত্তর ছিল না, যে প্রশ্নের উত্তরগুলো তিনি বানানোর চেষ্টা করেছে, কিন্তু বোঝা গিয়েছে এই জিনিসগুলো। আরেকটা বিষয় নিয়েও প্রশ্ন করা হয়েছিল, সেটা হলো এই বিষয়টাও আমি জানি না আপনারা জানেন কিনা, সেটা হলো ফ্রান্সের এখনকার যে প্রধানমন্ত্রী রয়েছে তার বিরুদ্ধেও কিন্তু একটা কেস রয়েছে এবং তার মেয়ে একটা কেসের সাথেও যুক্ত রয়েছে, যেটার নাম কেস বেতেআম। একটা স্কুল নিয়ে, যে স্কুলেতে দুর্নীতি হয়েছিল সেইখানেতে সন্দেহ করা হচ্ছে ফ্রান্সের আহ, প্রধানমন্ত্রী তিনি সেটাতে হস্তক্ষেপ করেছিল আগে, যখন কিনা তিনি ফ্রান্সের এডুকেশনাল মিনিস্টার ছিলেন। এর কারণেতে কালকে তাকে কমিশন থেকে ডাকানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে। ইতিমধ্যে এই প্রধানমন্ত্রীর মেয়ের সাথেও কথা হয়েছে এবং মেয়েও স্বীকার করেছে ওখানে যে জিনিসগুলো হয়েছে সেটা কখনো গ্রহণযোগ্য না, এবং তার বাবাও এটার সাথে যে ছিল সেই জিনিসটা স্বীকার করেছে। এখন এর কারণেতেই প্রধানমন্ত্রীর কাছ থেকে এখন কথাগুলো শুনবে। এমনও দেখা যেতে পারে যে অনেক কিছু সিদ্ধান্ত আসতে পারে। এর কারণেতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার প্রধানমন্ত্রীর উপরে বিশ্বাস আছে কিনা। এমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন অবশ্যই তার প্রাইম মিনিস্টার উপরে বিশ্বাস আছে, তাকে অনেক দিন ধরে তিনি চিনে এবং বিশ্বাস রেখেই একসাথে তারা কাজ করছে। ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে হোবেয়া মেনা তিনি প্রশ্ন করেছিলেন। তিনি বলেছেন ফ্রান্সের দেখা যাচ্ছে দিনে দিনেতে হোগুপমা ফ্যামিলিয়ারের আওতাতে অনেক মানুষ বছরে প্রতি বছরে দেখা যাচ্ছে যে লাখ লাখ মানুষ ফ্রান্সেতে আসছে। এটা নিয়ে তিনি কি করতে যাচ্ছে? আসলে কি একটা জিনিস আমি বুঝতে পারলাম, অন্যভাবে নেবেন না অবশ্যই। অনেক ক্ষেত্রে দেখা যেয়ে থাকে যারা কিনা হাই পোস্টে থাকে বা প্রেসিডেন্টের পর্যায়ে রয়েছে, কিন্তু তিনি কিন্তু এই যে হোগুপমা ফ্যামিলিয়াল, তিনি বলেছেন হোগুপমা ফ্যামিলিয়াল তারাই করতে পারবে যাদের কিনা ফ্রান্সের ন্যাশনালিটি আছে, তাদের স্ত্রী বা হাজবেন্ডকে নিয়ে আসতে পারবে। এটা কিন্তু হোগুপমা ফ্যামিলিয়ালের ক্ষেত্রে পড়ে না। হোগুপমা ফ্যামিলিয়াল যে সকল ব্যক্তিদের ফ্রান্সের কার্ড রয়েছে এবং যে সকল ব্যক্তিরা তিদু সেজোর সালারিয়ে আছে বা এখানেতে ইমিগ্রেশনে রয়েছে এবং যারা কিনা বিয়ে পরে করেছেন, তারাও কিন্তু হোগুপমা ফ্যামিলিয়ার আওতাতে তাদের পরিবার আনতে পারে। কিন্তু এমানুয়েল ম্যাক্রো এবং হোবেয়ার মেনার তিনি এটাও বলেছেন শুধুমাত্র যারা ন্যাশনালিটি প্রাপ্ত রয়েছে তারা আনতে পারবে। তো নিয়মের ক্ষেত্রে সব নিয়ম যে তারাও জানবে তেমনটাও না, তিনিও এটাও বলেছেন। এবং যে এক্সাক্ট কত মানুষ আসে সেটাও তিনি বলতে পারেনি। তিনি বলেছেন
যে তারা চেষ্টা করছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং আলজেরিয়ার সাথে তাদের যে সমস্যাটা রয়েছিল সেটার কারণে যে প্রায় 40% ভিসা কমিয়ে দেওয়া হয়েছিল সেই জিনিসটা উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন এটা আরো অবশ্যই অন্য সকল দেশের জন্যও করা হতে পারে, এবং তারা ইতিমধ্যে চিন্তা ভাবনা করছে। এবং তিনি বলেছেন এটার দায়িত্বে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও তিনি কথা বলেছেন, তাকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য তিনি শুধুমাত্র বলেছেন। সাথে করে এটা বলেছেন আরেকটা জিনিসও, 2024 সালেতে যে নিয়মটা করা হয়েছে সেই নিয়মের প্রত্যেকটা পয়েন্ট যাতে অ্যাপ্লাই করা হয় সেই জিনিসটার আহ্বানও তিনি করেছেন। কারণ কি? কারণ হলো রোবেয়ার মেনা তিনি মেয়র হলে কি হবে, কিন্তু তার মুখে কোনো কিছুই আটকায় না, প্রেসিডেন্ট নাকি কে সে সেটাও তিনি দেখেনি। সরাসরি তাকে প্রশ্ন করা হয়েছে, সরাসরি তিনি বলেছেন, এবং তিনি উদাহরণ দিয়েছেন তার যে শহরটা রয়েছে সেই শহরেতে দেখা গিয়েছে যে বেশিরভাগ মানুষ বিদেশি, এবং ফরাসিদের খুব কম পাচ্ছে তিনি। এবং স্কুলে যাওয়ার পরবর্তীতে দেখা যায় যে বিদেশি বাচ্চারাই পড়াশোনা করছে, ফরাসিদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর কারণেতে ইমিগ্রেশনটা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল যদি না করা হয় এটা আরো খারাপ হবে। এবং সাথে করে ঐক্যুটিএফ এর যে বিষয়টা রয়েছে, এখন আসি ঐক্যুটিএফ এর। রোবেয়ার ম্যানার তিনি তার উদাহরণটা দিয়েছেন যে তিনি একজন ব্যক্তির যার কিনা ঐক্যুটিএফ পেয়েছিলেন, এখানেতে দুর্নীতির সাথে জড়িত ছিল, সেই ব্যক্তির বিয়েটা তিনি পড়াতে রাজি হয়েছিল না দেখেই তাকে আদালত পর্যন্ত আসতে হয়েছিল। তো এটা কি কারণে হয়েছে, এটা কিভাবে সম্ভব? এমানুয়েল মাক্রো তিনি বলেছেন যে ফ্রান্সের ওকিউটিএফ এর যে পরিমাণটা রয়েছে, ওকিউটিএফ এর যে কার্যকর করা হয় না, পাঠিয়ে দেওয়া হয় না, সেটা তিনি স্বীকার করেছেন। এবং তিনি বলেছেন আরেকটা জিনিস, যে ফ্রান্সের কনস্টিটিউশনের যেটা রয়েছে যে একজন অনিয়মিত ব্যক্তি বিয়ে করতে পারে সেই নিয়মটাও অ্যাপ্লাই করা দরকার। তার মানে হলো এবং তিনি এটাও বলেছেন এটাকে পরিবর্তন করতে হলে আহ, নিয়ম করতে হবে। ইতিমধ্যে সেনেটররা কিন্তু ভোট দিয়ে পাশ করে নিয়েছে, একজন মেয়র যদি চায় অনিয়মিত ব্যক্তিদের বিয়েটা পড়াবে না তাহলে তার এটা অধিকার রয়েছে। এখন শুধুমাত্র পার্লামেন্ট থেকে পাশ করা হবে, এবং এমানুয়েল ম্যাক্রো এটা বলেছেন খুব শীঘ্রই এই নিয়মটা নিয়ে ডিবেট হবে, এবং এই নিয়মটা নিয়ে তারা পার্লামেন্ট থেকে এটাকে পাশ করানোর চেষ্টা করবে যাতে করে নিয়ন্ত্রণ করতে পারে। এবং আশ্রয় প্রার্থী যারা রয়েছে, তিনি বলেছেন যে আশ্রয় প্রার্থীর পরিমাণও কিন্তু অনেকটাই অন্য দেশের তুলনাতে ফ্রান্সে আরো অধিক। এর কারণেতে তারা যাতে করে এটাকে নিয়ন্ত্রণ করে, এটাকে আরো ভালো করে কন্ট্রোল করে সেই জিনিসটার উপরে কাজ করার জন্য। এবং আরেকটা জিনিস রয়েছে যে আহ, তারা চাচ্ছে, এমানুয়েল ম্যাক্রো তিনি চাচ্ছে এটা শুধুমাত্র যে কয়েকজন ব্যক্তির কাজ না, এটা হলো সবারই কনসার্ন দরকার। এর কারণেতে প্রতি বছরে তারা পার্লামেন্টে একটা রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্টের মতো পার্লামেন্টে উপস্থাপনা করবে, সেটার উপরে ভিত্তি করে যারা এমপি রয়েছে সেই বিষয়টার উপরে তারা মন্তব্য করবে। এবং কোন আরেকটা জিনিস তিনি বলেছেন যে কোন দেশকে কত পার্সেন্ট ভিসা দেওয়া যায় সেই জিনিসটাও নিয়েও তারা চিন্তা ভাবনা করছে। উদাহরণস্বরূপ তিনি আলজেরিয়ার কথা আবারও উল্লেখ করেছেন যে আলজেরিয়ার সাথে যেরকম 40% ভিসা কমিয়ে দেওয়া হয়েছিল, তো ওই রকম দেশ ওয়াইজ এমনটাও করা হতে পারে যে দেশ ওয়াইজ তারা সিদ্ধান্ত নিবে যে কোন দেশকে কত পার্সেন্ট ভিসা দেওয়া হবে। এবং সাথে করে তিনি আহ, তারা আরেকটা জিনিসও করার চেষ্টা করছে, সেটা হলো যে লোজমো সোশিয়াল। ঠিক আছে, লোজমো সোশিয়ালের বিষয়টাও একটা নিয়ম পাশ করানোর চেষ্টা করছে যাতে করে কোনো ব্যক্তি বছরের পর বছর বা সারা জীবন ধরে যদি মেরির বাসস্থান পায় ওটা যাতে না থাকতে পারে, ওটার যাতে করে একটা লিমিট থাকে সেই নিয়মটাও তারা করার পরিকল্পনা করছে। এটা বলার কারণ হলো ফ্রান্সের যারা কিনা যুবক রয়েছে, যুবকরা সব থেকে খারাপ অবস্থাতে রয়েছে এমনটা দেখা গিয়েছে। ফ্রান্সের আপনারা বিশ্বাস করবেন না, যাদের বয়স 30 বছরের নিচে রয়েছে 4 জন যুবকের মধ্যে একজন যুবক ঠিক মতো এখানেতে খাবার খেতে পারে না। তাদের বুটস রয়েছে, স্কলারশিপ রয়েছে, কিন্তু ওইটা পর্যাপ্ত মানের না। এবং কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেয়ে থাকে, আমি যেগুলো বলছি কথা বলছি এগুলো কিন্তু আজকে ইন্টারভিউতে বলা হয়েছে,
যে অর্থটা পেয়ে থাকে সেই অর্থর বেশি অনেকটাই যে থাকে তাদের বাসস্থান ভাড়ার ক্ষেত্রে, কারণ বাসস্থান ভাড়া অনেকটাই বেশি হয়ে গেছে এবং বেশির কারণেতে তাদের অর্থটা ওখানে দিতে হচ্ছে। আর যারা কিনা রিটায়ার্ডে রয়েছে বা যারা কিনা আগে থেকে বাসস্থান কিনেছে তাদের ভাড়াটাও বেশি বাড়িয়ে দিচ্ছে দিনে দিনেতে। এর কারণে যুবকদের মেন্টালি প্রেসারে পড়ে যাচ্ছে এবং ফ্রান্সে এটাও বলেছে, সাংবাদিক এটাও উল্লেখ করেছেন এবং ইমরানুল মাকরো এটাও স্বীকার করেছে, 20 বছরের যারা রয়েছে নিচে তাদেরকে এখন থেকেই মেন্টালি প্রেসারে চলে যেতে হচ্ছে এবং সাইকিয়াট্রিস্টও দেখাতে হচ্ছে এবং সাইকোলজিস্টকেও দেখাতে হচ্ছে এটার কারণেতে। এবং ফ্রান্সের ইমানুয়েল মাক্রো 8 বছরেতে প্রেসিডেন্ট হিসাবে থাকার পরে থেকে যে অনেকের সুসাইড করার টেন্ডেন্সিটাও বেড়ে গিয়েছে এবং যুবকরা যারা রয়েছে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই চিন্তিত এটার কারণেতে দেখা যাচ্ছে। এবং এর কারণেতে যুবকদের যাতে করে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে এবং তাদের জীবনটা কিভাবে আরো ভালো করা যায় এই বিষয়টা নিয়েও তাকে কথা বলতে এবং তাকে কাজ করতে বলা হয়েছে। তিনি বলেছেন অনেক কিছু যুবকদের জন্য করা হচ্ছে কিন্তু তার পরবর্তীতেও আরো করতে হবে। এই সকল বিষয় ছিল আজকের 2 ঘন্টার অধিক যে ইন্টারভিউটা দিয়েছে ইমানুয়েল মাক্রো, তার ইন্টারভিউর বিষয়। অবশ্যই আরো আমি কিন্তু সাম আপ করে বলেছি, ঠিক আছে, যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তা না হলে অনেক নাম্বার ছিল, অনেক সংখ্যা দিয়েছিল যেগুলো কিনা আমার কাছে মনে হয়েছে ওটা না বললেও হবে। ও আরেকটা জিনিস ভুলে গিয়েছি যেটা কিনা বলতে, ইন্টারভিউতে বলেছেন যে সকল ব্যক্তিরা আশ্রয় আবেদন করতে আসে তাদেরকে যে গ্রামগুলোতে পাঠানো হয়, শহর থেকে গ্রামে পাঠানো হয়, কিন্তু তাদেরকে কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তেমন কিছু করা হয় না এবং গ্রামের অবস্থাটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এমনটাও রোবেয়ার মেনার উল্লেখ করেছে। ইমানুয়েল মাক্রো তখন তিনি বলেছেন ফ্রান্সের যেহেতু সব জায়গাতেই নিয়ন্ত্রণ এবং সব জায়গাতেই যাতে করে ইকুয়ালিটি ভাবে সবাই দায়িত্ব নিতে পারে এবং সবাই ঠিকভাবে বসবাস করতে পারে, এই জিনিসটার কারণে তারা এরকম নিয়ম করেছেন। আরেকটাও উল্লেখ করেছেন সেটা হলো যুবকদের বিষয়ে, যে ফ্রান্সের সব থেকে হত দরিদ্র হলো যুবকরা এবং এই দরিদ্রতাটা এবং ইনিগালিটিটা, ঠিক আছে, শুরু হয়েছে এবং বাড়ছে দিনে দিনে এমানুয়েল ম্যাক্রোর এই প্রেসিডেন্ট হওয়ার পরে থেকে, এমনটাও দেখা গিয়েছে। আপনারা যদি চান রিপ্লেও রয়েছে, সেগুলো দেখতে পারেন আজকের ইন্টারভিউ। এই ছিল আজকের ইন্টারভিউর মূল বিষয়গুলো নিয়ে। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। 160 জনের অধিক লাইভটি দেখেছেন। আশা করি সবাই লাইক এবং শেয়ার করে দিয়েছেন যাতে করে সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আরেকটা তথ্য সেটা হলো জুন মাসের 1 তারিখে সলিদারিতে আজি ফ্রান্স আয়োজন করতে যাচ্ছে 6তম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার, যেটা করার পরিকল্পনা করছি আমরা রিপাবলিক চত্বরেতে। আপনারা আপনাদের স্টল রেজিস্ট্রি করতে চাইলে ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন। টোটালি বিনামূল্যে স্টল দিতে পারবেন এবং সারাদিন ওখানেতে আপনারা অনেক কিছুই উপভোগ করতে পারবেন, ক্রয় করতে পারবেন। অবশ্যই আপনারা আসবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।